আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনাদের সবাইকে আমাদের প্রথম এপিসোড, যেটা হচ্ছে জীবন এবং দর্শন, সেই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 14ই মাঘ 1431, আর আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয়, যদিও উনি প্রচার বিমুখ, কারণ আজকে উনি আমাদেরকে প্রথম ইন্টারভিউ দিচ্ছেন অফিসিয়ালি। উনি ওনার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন, ইমিগ্রেশন কনসালটেন্সি নিয়ে উনি ব্যস্ত সময় পার করেন। তা ওনার এই ব্যস্ত সময়ের মাঝে উনি মাঝে মাঝে কিছু বার্তা দেন ওনার নিজস্ব ফেসবুক পেজে। তবে এরকম ইন্টারভিউ করতে পেরে আসলে আমরা আনন্দিত, এবং আশা করতেছি আমাদের দর্শক যারা আছেন তারা ওনার সাথে কথা বলে বা আমাদের সাথে আড্ডা করে অনেক উপকৃত হবেন এবং আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। ধন্যবাদ সাদিম ভাই। আসলে যখন আপনি আপনার এই অনুষ্ঠানের কথা আমাদের শ্রদ্ধেয় তানভীর ভাই আমাকে বলে, আমি অনেক এক্সাইটেড ছিলাম। এর কারণ হচ্ছে আপনার চোখে নিচে কালো দাগ পড়ছে, এক্সাইটেড, রাতে মনে ঘুমাতে পারেননি। এটা আপনি বলতে পারেন, এটা ওয়ান কাইন্ড অফ এক্সাইটমেন্ট। আসলে আর একটু টায়ার্ডনেসও আছে, আজকে ইট ওয়াজ এ লং ডে। কিন্তু যেটা বলছিলাম সেটা হচ্ছে, মানুষ আমাকে ব্যবসায়ী হিসেবে চেনে, কিছু লোক আমাকে খেলোয়াড় হিসেবে চেনে, কিছু লোক আমাকে বন্ধু হিসেবে চেনে, কিন্তু আমার জীবন দর্শন কিন্তু কেউ জানতে চায় নাই। আমি এত লাইভ, এত শো, এত সেমিনার করেছি, কিন্তু কেউ কখনো জিজ্ঞেস করে নাই যে ভাই আপনি কি চিন্তা করেন, কি আইডিওলজি, আপনি কি আইডিওলজি। এটা এটা এমন একটা জিনিস যেটা আমি বলতে চাই, কিন্তু কেউ কোনো শুনতে চায় না। তো ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আচ্ছা, আসলে ধন্যবাদ আসলে তানভীর ভাইয়ের প্রাপ্য, নিঃসন্দেহে। আসলে তানভীর ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের জন্য আসলে এই পডকাস্টটা সম্ভব। এছাড়া আসলে কেউ ভাবেই নাই যে আমাদের কমিউনিটির কেউ এই ধরনের একটা পডকাস্ট করবে, সাধারণ মানুষের আইডিওলজি সম্পর্কে জানতে চাবে। আসলে আমরা তো সবসময় বিখ্যাত লোকদের কথা শুনি, আমাদের যখন বিখ্যাত লোকের কথা আসে তো আমরা প্লেটো, সক্রেটিস থেকে শুরু করে আমরা এখনকার সময়ের টেসলার যে স্বত্বাধিকারী ইলন মাস্ক, তারপরে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প, এদের সংজ্ঞা সামনে নিয়ে আসি। আর মনমোহন সিং এর কথাও আমরা আসি, ডক্টর জেপিজে আব্দুল কালামের কথা আমরা সামনে আনি, তাদের আইডিওলজি নিয়ে আমরা আসলে চিন্তা করি। কিন্তু আসলে আমাদের নিজেদের ভিতরেও আমরা প্রত্যেকেই এমন ধরনের আইডিওলজি পালন করি বা লালন করি যেটা হচ্ছে অন্যজনের জন্য ইন্সপায়ারিং হতে পারে, তো সেটা আমরা কখনো ভেবে দেখি না। আচ্ছা, এখন আমরা এই পর্যায়ে আসলে জানতে চাচ্ছি যে আপনার শৈশবটা কেমন ছিল। আমাদের অনেকের শৈশব অনেক রকম হয়। আমি যতটুকু জানি আপনি খুলনায় বড় হয়েছেন, তো আমি বড় হয়েছি ঢাকায়। তো খুলনার শৈশব এবং ঢাকার শৈশবের ভিতরে নিশ্চয়ই আকাশ পাতাল ব্যবধান হওয়াই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আপনার খুলনার শৈশবটা কেমন ছিল? আসলে আমি খুব ডানপিটে স্বভাবের ছেলে ছিলাম। এখনো তাই, বাট আরেকটু বেশি ছিলাম। আই ওয়াজ ইয়াং। আর খুলনার ছেলেরা কি, ইউ আর ইয়াং, সরি, থ্যাংক ইউ ফর কমপ্লিমেন্ট। আসলে আসলে খুলনার ছেলে বলতে আমরা বুঝি হচ্ছে স্পোর্টস। খুলনা হচ্ছে সবসময় ছিল, এখনের কথা আলাদা, বাট আমরা যখন বড় হয়েছি তখন খুলনা বলতে ছিল স্পোর্টস। সাকিব আল হাসান, মাশরাফি মুর্তজা, তার থেকে সিনিয়র যারা আমাদের মানজারুল ইসলাম রানা ভাই, যারা সিনিয়র ক্রিকেটার ছিলেন, তারাই ছিল আমাদের আইডল, তারা ছিল আমাদের সুপার হিরো। সো আমরা ক্রিকেট নিয়ে বড় হয়েছি। খুলনা শৈশব বলতে হচ্ছে ক্রিকেট, বন্ধুদের আড্ডা, আর হচ্ছে চাঁদ রাতের শপিং। এটা হচ্ছে আর বয়রা বাজার, রাইট। বয়রা বাজার, আসলে বয়রা বাজারটা না আমাদের কৈশোর জীবনে বয়রা বাজারটার স্থান পেত, কারণ আমাদের শৈশব জীবনে বড় ভাইরা বয়রা বাজারে আড্ডা দিত, আর আমরা বিভিন্ন গলিতে চিপায় চুপায় আড্ডা দিতাম। তো এটা ছিল আমাদের শেষ। ওই সময়টা আসলে সিনিয়র জুনিয়র একটা মেইনটেনেন্সের ব্যাপার ছিল, মানে স্ট্রিক্টলি মেইনটেইন করা হয়তো, খুব স্ট্রিক্ট। যদি এখনো সেটা আছে, আমাদের ছোটরা আমাদেরকে অনেক ভালোবাসে এবং বড়রা স্নেহ করে এখনো। আচ্ছা, এখন আপনার কৈশোর সম্পর্কে তো একটু জানা হইলেই, আমি যতটুকু জানি আপনি অনেক জেলা ঘুরছেন।
আঙ্কেল কাস্টমসে ছিলেন। জি আঙ্কেল কাস্টমসে থাকার জন্য আপনার স্কুলও ভ্যারি করছে, কখনো এক স্কুলে বেশি দিন থাকেন নাই। তো দেখা গেছে যে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট ঘুরে বেড়াইছেন। তো সেই এক্সপিরিয়েন্সটা সম্পর্কে যদি একটু বলতেন। আসলে যখন আমি এই ট্রান্সফরমেশনগুলো হতো, হ্যাঁ, যখন ট্রান্সফার হতো আব্বু, তখনকার এক্সপিরিয়েন্স ভালো ছিল না। বাট এখন যখন আমি চিন্তা করি নীরবে একা একই প্রবাসে, আমি মনে করি ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। কারণ তখন ছোট ছিলাম, বুঝি নাই। যখন আব্বু খুলনা থেকে চিরাঙে চলে যায়, সিডিএতে, আমরা সিডিএ 6 নম্বরে ছিলাম, ওখানে প্রথম বছরটা টাফ হলো। এরপরে আমি দেখলাম যে ওখানে বন্ধুত্ব হলো, ওখানে প্রিয়জন হলো। আমার খুব ক্লোজ কিছু বড় ভাই, প্রিয়জন বলতে এখানে একটু কারেকশনের ব্যাপার আছে, আমার বউ এটা পরে দেখবে। তো প্রিয়জন বলতে কিছু ক্লোজ বড় ভাই, যারা আমাদের একটা ব্যান্ডও তৈরি হয়েছিল স্বপ্ন নামে। সো ওখানে ওটা একটা স্বপ্নময় জীবন ছিল। আমি 6 থেকে 9 পর্যন্ত চট্টগ্রামে ছিলাম। এটা একটা স্বপ্নময় জীবন ছিল। এরপরে আমি 1 বছর ঢাকায় সেটেল হওয়ার চেষ্টা করেছি। আব্বু যখন রিটায়ারের কাছাকাছি, তখন আব্বু রংপুরে চলে গেল, আমি গাইবান্ধা চলে গেল। আমরা চলে শিফট করলাম, আমাদের ফ্ল্যাট আব্বু কিনলো ঢাকায়, সেখানে শিফট করলাম কলাবাগানে। বাট ঢাকার জীবনটা না, আসলে এটা আমার জন্য ছিল না। ওটা আমার, আপনি ঢাকায় বড় হয়েছেন, আপনার জন্য হয়তো খুব সহজ, আমার জন্য আমার ঢাকার যেটা হচ্ছে আমাদের মফস্বল বলা যায়, পুরোপুরি ঢাকা না। আমরাও বেশ ডান পিঠে বেশ মজা করে, যাই হোক ওইটা পরবর্তীতে আলোচনা আসবেন ইনশাল্লাহ। আপনার যে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনি ঘুরে বেড়াইছেন, আমি এটা তো ঘুরে বেড়ানোই বলি না, আমি ঘুরে বেড়ানোই বলি। যদি আপনি পড়াশোনা করছেন, আমি ধরে নিয়ে ঘুরে বেড়াইছেন, যেহেতু আপনি নিজেকে পরিচয় দিচ্ছেন আপনি ডানপিটে। জি, সেইটা আপনার আইডিওলজিতে কি ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? যে আমার দৃষ্টিভঙ্গিতে এই ধরনের পরিবর্তন আসছে, আমার ভিতরে এই ধরনের চেঞ্জ আসছে, আমি পৃথিবীটাকে ভিন্নভাবে দেখতে পেয়েছি, এই বিষয়টা আপনার কাছে কিভাবে আপনি এটা ব্যাখ্যা করতে চান, বা আদৌ কি ব্যাখ্যা করতে চান কিনা? জি, আমি ব্যাখ্যা করতে চাই, এবং এই ব্যাখ্যা করতে এর জন্য চাই, আমি বলবো মানুষকে বিভিন্ন স্থানে তার এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স যদি আমি শেয়ার করি, সেটা হচ্ছে যখন আমি খুলনায় ছিলাম, তখন আমি মনে করতাম খুলনার যে আইডিওলজি, খুলনার মানুষের যে চিন্তাধারা, এটাই মনে হয় একমাত্র আইডিওলজি। কারণ আমার জন্য ওটাই ছিল, আর কিছু ছিল না। কিন্তু আমি যখন চট্টগ্রামে গেলাম, তখন দেখলাম একটা বাণিজ্যিক জীবন, স্পিড, ফুল অফ স্পিড। এখানে আপনার খেলাধুলার সময় নেই, ব্যান্ড মিউজিক, কার রেস, এটা একটা লাইফ। তখন আমার আইডিওলজি একটু চেঞ্জ হলো। তখন চিন্তা করলাম, না, আই কুড বি এ সিঙ্গার অ্যাজ ওয়েল। কিন্তু আসলে আমার এই গলা ছিল না, দুঃখজনকভাবে। আমাদের গিটার আছে, শেষে আপনার গলায় নিশ্চয়ই 2 লাইন শুনবো। তো তখন আমি হোস্ট হয়ে গেলাম। তখন কিন্তু আমি ব্যান্ডের হোস্ট ছিলাম, ম্যানেজার ছিলাম এবং হোস্ট ছিলাম, যেটা আই এম গুড অ্যাট ইট স্টিল। সো তখন আমি ওইটা আমার একটা চেঞ্জ আসলো আমার জীবনে। তখন আমি ক্রিকেটার থেকে দূরে সরে গেলাম। তখন আমি মনে করলাম, তখন সিজিকেএস আমি প্র্যাকটিস করতাম, কিন্তু তখন যে ন্যাশনাল টিমে খেলার যে ইন্টেন্সিটিটা আমার ভিতরে ছিল খুলনার জীবনে, যে আমার ন্যাশনাল টিমে খেলতেই হবে, তার আমার জীবন শেষ, চট্টগ্রামে এটা চেঞ্জ হয়ে গেল। সো আপনি বলতে পারেন যে আমার দর্শনটা চেঞ্জ হয়ে গেল। পরবর্তীতে আমি আবার খুলনায় যখন ফিরে আসছি, তখন আমার দর্শন আরেকবার চেঞ্জ হলো। কারণ তখন আমি হিসাব করতাম এই পৃথিবীতে কয়জন বিলিনিয়ার আছে, আই শুড বি ওয়ান অফ দেম। বাট এটা ছোটবেলায় আসলে এই ধরনের চিন্তা আসে, কিন্তু তখন still you have that ideology that you will once upon a day you will become a billionaire. না, বিলিনিয়ার আর হওয়ার ইচ্ছা নেই। তবে হ্যাঁ, আই ওয়ান্ট টু বি এ সলভেন্ট পারসন। ইয়েস, দ্যাটস ট্রু। সো আমি খুলনা যখন ফিরে আসলাম, তখন আমি বুঝতে পারলাম যে আমি একটু বড় হয়েছি। আমি তখন 10-এ পড়ি। তখন আমার মনে হলো, না, আই শুড ডু সামথিং এলস, মিউজিক ইজ নট ফর মি। ওকে, আমরা তো এখন সবাই ইতালি প্রবাসী। জি, প্রবাস জীবন তো অনেক সময় দুঃখের হয়, অনেক সময় কষ্টের হয়, অনেক সময় আনন্দের হয়। আপনি আপনার প্রবাস জীবনকে কিভাবে ব্যাখ্যা করতে চান, শুরুর জীবনটা, আর সেটার সাথে যদি কম্পেয়ার করেন এখনকার লাইফটা, এবং কি চেঞ্জের ভিতরে আপনি দেখছেন, এবং কি ইনিশিয়েটিভ আপনার ছিল? আচ্ছা, যদিও প্রশ্নটা বড় হয়ে গেছে। না, ঠিক আছে। আমি আমার মনে আছে প্রশ্নটা। আসলে আমি চাচ্ছিলাম আমাদের প্রশ্নটা করেন,
কারণ এটা আমার জীবনের দর্শনের অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ। ইতালিতে আসা। ইতালিতে আসা। আচ্ছা, তার আগে আমরা জানতে চাই যে ইতালিতে আসার বা বিদেশ আসার ভূত কাঁধে চাপলো কিভাবে? আচ্ছা, বিদেশ আসার ভূত কাঁধে চাপলো যখন মানে যখন আমি দেখলাম যে আমার ফিউচার মোটামুটি ফিক্সড হতে যাচ্ছে, আমি কাস্টমার অফিসার হবো আমার বাবার মতো, আব্বু এরকম একটা প্ল্যানিং করছে, এবং আমি কাস্টমার অফিসার হওয়ার পরে আমার বাবার মতো 36 বছর 9 to 5 জব করতে হবে। এইটা আমার স্কেয়ার করে ফেলো যে না, এইটা আমি করতে পারবো না, এটা আমার জন্য না। সবাই করতেছে না, করতেছে এখন। ওই যে বললাম, আমি তো ডান পিটে, আমি তো ডান পিটে, আপনি তো জানেন আমি ডান পিটে। সো আমার জন্য এটা ছিল না। তখন আমি চিন্তা করলাম না, আমার বাইরে চলে যাবো। সো ফার্স্ট আমি ইংল্যান্ডের জন্য ট্রাই করলাম, ইংল্যান্ডে ভর্তি হয়ে গেল। তখন আমার এক বন্ধু, জনের বন্ধু চট্টগ্রামেরই, ও আমাকে ফোন দিল, আমাকে বললো যে বন্ধু, আমি তো মসজিদে ঘুমাই, তুমি কোথায় ঘুমাবো, আসো ঘুমাও। তখন আমি আর ইংল্যান্ডে গেলাম না। তখন আমার এক পরিচিত এক আত্মীয় বললো যে চট্টগ্রামে ইতালি আসার সুযোগ আছে। আর এর আগে কিন্তু আমি কখনো চিন্তাও করিনি যে ইতালি আসবো। বাই আমি হ্যাঁ বললাম এবং আমি ইতালিতে চলে আসলাম। সো ইট ওয়াজ নন প্ল্যান্ড একটা বিষয়, এটা রিজিক, এটা পুরো রিজিক ছিল। আচ্ছা, যেহেতু আমরা একটু ইসলামের দিকে টার্ন হতে, যেহেতু আপনি রিজিকের কথা বলতেছেন, আপনার আইডিওলজিতে কি সেটাও একটা প্রভাব ফেলছে কিনা এখন এই মুহূর্তে? এবং সেই সাথে জানতে চাবো যে মাঝখানে একটু গ্যাপ পড়ে গেছে, এটা প্রশ্ন উত্তর পরে দিলেও হবে। মাঝখানে হচ্ছে যে আপনার ইতালির শুরুর জীবনটা সাথে এই জীবনটার পার্থক্যটা, শুরুর জীবনটা আমরা তো জানবই, এবং সেই সাথে এই জীবনের পার্থক্যটা, এবং এই যে পার্থক্যটা তৈরি হয়েছে, তো সেই ক্ষেত্রে আপনি কি ধরনের পদক্ষেপ নিয়েছেন বা আপনার কি ইচ্ছা ছিল যে আমি আসলে চাইছি আমার জীবনটা এইভাবে সাজাইতে, আমি তার 10% অ্যাচিভ করছি, 20% অ্যাচিভ করছি। তো আপনার ওই সামারাইজ, কারণ হচ্ছে এটা শুনতে গেলে দেখা গেছে আপনার ইতালির লাইফ 17 থেকে 18 বছর, এটা তো আমাদের পক্ষে মানে ডিটেলস শোনা সম্ভব না। তো আপনি যদি এটা একটু সামারাইজ করে দিতেন আমাদের জন্য। জি, প্রথম প্রশ্নটা আমি আগে নিব। সেটা হচ্ছে, আমি ফকির বংশের ছেলে, ফকির মোহাম্মদ খায়রুল হাসান। তো বংশীয়ভাবে আমরা ধার্মিক দিক থেকে বেশ প্রভাবিত। তো ইসলাম আমার জীবনধারায় সবসময় খুব গুরুত্বপূর্ণ একটা অবস্থানে ছিল, আছে, আর মৃত্যুর আগ পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আর যেখানে শুরুর অবস্থাটা, যখন আমি ইতালি এসেছি, শুরু 3 মাস আসলে আমি ঘোরের মধ্যে ছিলাম। আমি সত্যি কথা বলতে, আমি ঘোর বলতে মানে ইতালির ইন এ পজিটিভ ওয়ে, ইতালির ইন এ নেগেটিভ ওয়ে। ইতালি আসলে আমাকে একটা বড় ধাক্কা দেয়। তো ইউরোপ যে চিন্তা, এরকম কি ছিল, মানে এরকম কি হয়েছে, যেরকম আমাদের বিভিন্ন বিভিন্ন ইয়েতে দেখা যায়, বিভিন্ন অ্যাডে দেখা যায়, যারা অ্যাড করেন যে ভাই বিদেশ যাবেন, গাছে টাকা টাকা ঝুলতেছে, ছিড়বেন আর টাকা করবেন। না, আমি জানতাম গাছে টাকা ঝুলে না, বাট আমি জানতাম না যে বাতাসে টাকা উড়ে, যে আপনার নাস্তা খাওয়ার জন্য হিসাব করতে হয়। আমি কিন্তু খুব সলভেন্ট লাইফ লিড করছি। আমার আলহামদুলিল্লাহ, আমার বাবা কাস্টমার অফিসার হওয়ার কারণে আমি সলভেন্ট লাইফ লিড করেছি। আমার নিজস্ব রুম, নিজস্ব বাইক, তো এটা ছিল আমার লাইফ। সাডেনলি ওয়েন আই ফ্লিউ টু রোম, প্রথম দিনটা আমাকে 3 তলায় ঘুমাতে দেওয়া হলো। 1 তলা, 2 তলা, 3 তলা। খাটটা এরকম ছিল, মানে লাস্ট খাটটা ওই যে ওয়ালের সাথে অ্যাড করা ছিল। আমি যখন ওখানে শুইলাম, নিচের দিকে তাকালাম, সিঁড়ি ছিল না দড়ি বাইরে? না, সিঁড়ি ছিল। পরে আমি যখন নিচের দিকে তাকালাম, তখন আমি একটা ধাক্কা খেলাম। তো আমি বললাম, হ্যাঁ আমি কই আসলাম, আমি মানে কি করতেছি আমি এটা। নিচে নামলাম, আমি দেখলাম যে এত ঠান্ডা, কারণ আমি জানুয়ারি মাসে আসছি, অনেক ঠান্ডা। এখানে আমি কিভাবে থাকবো। দেন ভাষা, আমি আর খুলনা, বলে রাখি আমাদের দর্শকদের, খুলনা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে উষ্ণ, সবচেয়ে গরম বেশি বাংলাদেশে পড়ে। জি, দক্ষিণাঞ্চলে। তো সো আমার জন্য এটা একটা হরেবল এক্সপিরিয়েন্স ছিল। আমি যখন নতুন আসছি, ভাষা, আমার মনে হচ্ছিল যে আমি একটা এলিয়ান কোথাও চলেছে। আমি একটা এলিয়ান, পৃথিবীতে আসছি, আমি ভাষা জানি না, থাকা জানি না, টাকা নাই, মানে ইট ওয়াজ হরেবল। কোন গ্রহ থেকে আসছিলেন? আমি খুলনা গ্রহ থেকে আসছিলাম, স্ট্রেট ফ্রম খুলনা গ্রহ। বাট যখন আমি বুঝতে পারলাম আফটার 3 months যে এখানে সার্ভাইভাল করতে গেলে আমার কি করতে হবে, আমাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এখানে ল শিখতে হবে। দেন আমি শুরু করলাম সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট। মানে আমি ব্যাপারটা হচ্ছে যে আমি আব্বুর যখন ফোন দিলাম,
আব্বু আমার ভয়েস শুনে প্রথম দিন আমাকে বললো, দ্বিতীয় দিন আমার বললো যে তুমি কি চলে আসতে চাও। আব্বুর কথার টোনে আমি জানি না কি ছিল, বাট আমি মনে হলো তখন আমি কনফিডেন্স পেলাম, আমার মনে হলো যে আমি চাইলেই তো চলে যেতে পারি। আমার আব্বু তো আছে আমার পিছে দাঁড়ায় অ্যাজ লাইক এ ওয়াল, তো আমি চাইলে চলে যেতে পারি। কিন্তু চলে যাওয়ার আগে দেখি না এখানে কি করা যায়। তানভীর ভাই আপনি তো এটা বুঝবেন, এখানে কি করা যায়। সো আই ট্রাইড মাই বেস্ট। সো আমার জার্নিটা আমি আপনাকে বলবো, আই ডিড অল দ্য অড জব পসিবল, ঠিক আছে, যেটা সবাই করে। আমি জানি না সবাই করে কিনা, আমি করছি। আমি রাজমিস্ত্রি কাজ করেছি, আমি বাংকারে কাজ করেছি, আমার মনেও নাই কত কাজ, আমি প্রায় 23-24টা কাজ করেছি ইতালিতে, 23-24 ধরনের যে ধরনের কাজ করেছি। সো আমি সব ধরনের কাজ করার পরে এক সময় আমার মনে হলো যে ট্রাভেল বিজনেস ক্যান বি এ ওয়ে অফ মাই লাইফ। So you got experiences. ইয়েস, দ্যাটস ফর You শিওর। got experiences. That's for sure. এখন যেহেতু আপনার মনে হচ্ছে মানে রোলার কোস্টারে উঠছে আপনার লাইফ যে আপনার গল্প শোনার পরে বা আড্ডা করার পরে মনে হচ্ছে যে রোলার কোস্টার উঠতেছে, মানে চড়াই উতরাই। তো আপনি নিশ্চয়ই আমি তো শুনে ফিল করতেছি আর আপনি এটা লিড করছেন। তো এই যে চড়াই উতরাইটা গেছে, তো এইটা আপনার আইডিওলজিতে মানে আপনার এখনকার জীবন দর্শনে কি ধরনের প্রভাব ফেলছে বলে আপনি মনে করেন? অত্যন্ত পজিটিভ একটা প্রভাব ফেলছে। এর কারণ হচ্ছে যখন খারাপও ছিল, যখন খারাপ ছিল ওইটাও পজিটিভ, ওইটাও পজিটিভ ইমপ্যাক্ট ফেলছে। খারাপ সময়টা আমাকে অনেক স্ট্রং করছে, দ্যাট আই ফিল নাও। যখন আমি খারাপ সময় আমার ছিল, হঠাৎ করে আমার মনে হলো যে প্রায় 6 মাস চাকরি ছিল না আমার জীবনে, আমার ইতালি জীবনে একবারই 6 মাস চাকরি ছিল না। তো ওই সময় আমার মনে হলো যে কাছের মানুষরা কেমন যেন দূরে সরে যায় যখন আপনার হাতে ইউ হ্যাভ এমটি হ্যান্ড, ওকে, এমটি পকেট। বাট আমি জানতাম আই ক্যান টার্ন অ্যারাউন্ড। আমি জানতাম যে আমার কাছে এই ব্যাপারটা আছে। আমার 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 তখন অবশ্য আমার কাছে ভালো বন্ধু ছিল যারা আমাকে অনেক হেল্প করছে। তো ওই টার্নটা আমাকে হেল্প করছে লাইফে বিভিন্ন শক্তিশালী ডিসিশন নেওয়ার জন্য। So in empty pockets you learned a lot. ইয়েস, You learned a lot. ফ্রম এমটি পকেট আই লার্ন মাই লেসন। এবং আমি ওই লেসনটাকে আমার জীবন দর্শনে কাজে লাগানোর চেষ্টা করেছি, এখনও করে যাচ্ছি। এখনও আমি মনে করি আমার এতগুলো প্রতিষ্ঠান, 2-3-4টা ব্যবসা আমি করি, সামটাইম আই ফিল লাইক আই এম এমটি, দ্যাট বিকজ ব্যবসার কোনো একটা সময়ে দেখা গেলো যে ভালো যাচ্ছে না, আই ফিল এমটি। বাট আমি জানি যে এমটির পরে আসে হচ্ছে ওই মোমেন্ট যেখানে You আমি know how to turn around. yes I know I You know think how to I know. turn the table. I like to think I know. I don't know actually, but I like to think I know. So আমি আমার লাইফে যে কয়টা প্রতিষ্ঠান করেছি, কাফের প্রতিষ্ঠান, আমি এখন যে ট্রাভেল ওই যে বিজনা টপ কার্গো অ্যান্ড ট্রাভেলস করছি, যেটা এটা, তারপরে আমি যখন সিএটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা আমি লঞ্চ করেছি রিসেন্টলি। তো ওই ব্যাপারটা আমাকে প্রত্যেকটা পদক্ষেপে আমাকে ওই এমটি পকেটে কিন্তু হেল্প করছে। আমার জীবন দর্শন হচ্ছে ওটা, যে যখনই আপনি এমটি পকেটে আসবেন, there is all possibilities you will be full pockets after some days. তো আমাদের এখন এই মুহূর্তে আপনার কি মানে আমাদের দর্শক বা আমাদের জন্য আপনার কি সাজেশন যে আমাদের জীবনের লক্ষ্য কি হওয়া উচিত? আমার জীবন দর্শন অনুযায়ী মানুষের জীবনের লক্ষ্য হওয়া উচিত এগিয়ে যাওয়া। কি ইন হুইচ ওয়ে? আচ্ছা, আমি আসলে কি, যেমন আপনি যেমন দেখছেন আমার যে জীবনটা যে ছিল ওটার সাথে এক্সপিরিয়েন্স যদি আমি বলি না, আমি সবাইকে বলবো যে জীবনের লক্ষ্য হচ্ছে এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়া না। যখন আমি ইতালিতে এসেছি আমি চলে যেতে পারতাম বাংলাদেশে, আমি যাইনি। যখন আমি বাংকারে কাজ করেছি আমি সারা জীবন বাংকারে কাজ করতে পারতাম, আমি করিনি। যখন আমি রেস্টুরেন্টে কাজ করেছি আমি চেষ্টা করতে পারতাম যে আমি রেস্টুরেন্টে কাজ করি, আমি করিনি। যখন মোহাম্মদ সাদিম খান আপনি নিজে আমাকে 2-3-4টা চাকরি একসাথে অফার করলেন, 2-3টা আমি ওটা করলাম এট এ টাইম, পার্ট টাইম করে, হোটেল চেক ইনস, ইন দ্য সেম টাইম ট্রাভেল এজেন্সি, এরপরে রেস্টুরেন্ট, আমি পারতাম এই 4টা জব করতে একসাথে। বাট আমি থামিনি, আমি এগিয়ে গেছি। আর তখন আমি ব্যবসা করেছি এবং আই হ্যাভ টু অ্যাডমিট এখন আমি আমার জীবনের সবচেয়ে ভালো অবস্থানে আছি, আলহামদুলিল্লাহ। আমাদের ওই প্রশ্নটা ছুটে গেছে যে হাউ মাচ ইউ থিঙ্ক ইউ উইল গেট ইন পার্সেন্টেজ ওয়ে ইউ গেট ইন ইউর লাইফ
that you have planned? আমি আমার জীবন দর্শনে কখনো পার্সেন্টেজ দিয়ে বিবেচনা করি না ভাইয়া। আমি আমার জীবনকে বিবেচনা করি এ স্মল অ্যাচিভমেন্ট। সো যখন আমি আমার ফার্স্ট গোল রিচ করেছি, আমি সেকেন্ড গোলের চিন্তা করেছি। এখন আমি চিন্তা করি আমার যে কাফের ব্যবসাটা আছে ইতালি ওয়াইডে ছড়ায় দেওয়ার জন্য, মানুষকে ফিসকাল যেটা বিদেশিদের ফিসকাল ওয়াইজ এডুকেট করার জন্য, এবং ট্রাভেল এজেন্সি যে ব্যবসাটা নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার জন্য। জীবনের মূল্যবোধ সম্পর্কে আপনার কি বলতে চান? যদিও প্রশ্নটা এখন আমরা যে অবস্থায় আছে সেখান থেকে একটু কঠিন। জীবনের মূল্যবোধ, আচ্ছা, আমি মনে করি মানুষের জীবনে মূল্যবোধটা অত্যন্ত জরুরি। আমি আমার জীবনে চড়াই উতরাই, ভালো সময় খারাপ সময়, সব কিছুতে একটা জিনিসকে ধরে রাখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স এবং মানুষের প্রতি সদাচরণ এবং নিজের জীবনের যে নিজস্ব মূল্যবোধ ওটা আমি ধরে রাখার চেষ্টা করেছি। কারণ খারাপ সময় আপনি চরিত্র নষ্ট হতে পারে, খারাপ সময় আপনি আপনার আইডিওলজি থেকে আপনি সরে আসতে পারেন, কিন্তু সেটা আপনাকে আগায় যেতে সাহায্য করবে না। সো আমি মনে করি যে জীবনের মূল্যবোধ আসলে এক এক মানুষের জন্য এক এক রকম। আমার জন্য জীবন হচ্ছে একটা চলমান পদ্ধতি এবং কবরে যাওয়ার প্রস্তুতি। খুব সুন্দর। আমার অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, সেই সাথে কফি শেষ, না চাটাও শেষ পর্যায়ে। তানভীর ভাই চা অনেক ভালো বানিয়েছে, থ্যাংক ইউ তানভীর ভাই। চাটার মানে সেই সাথে চাটাও শেষ হয়ে যাচ্ছে, আমার প্রায় শেষে। তো আপনি কি মনে করেন যে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি নিজে কতটুকু কন্ট্রিবিউশন করতে পারছেন আমাদের সোসাইটিতে, বাঙালি কমিউনিটিতে বলেন, শুধু বাঙালি কমিউনিটি না, আপনি একটা কাফ নিয়ে আসছেন, তো এখানে আমাদের বিদেশি কমিউনিটি যারা পাকিস্তান, আপনি জানি আপনার পাকিস্তানি একটা বিশাল ক্লায়েন্ট বেজ আছে, সোমালিয়ান আছে, আফ্রিকানরা আছেন, এবং বাংলাদেশি ইন্ডিয়ানরা তো আছেনই। তো আপনি কতটুকু কন্ট্রিবিউশন করতে পারছেন বলে আপনি মনে করেন, বা আপনার পক্ষে কতটুকু কন্ট্রিবিউশন করা সম্ভব? আমি মনে করি আমি আমার কন্ট্রিবিউশন ওয়াইজ 5% আছে। এখানে আমি পার্সেন্টেজ হিসেবে বলতে চাই, কারণ এখানে অনেক পসিবিলিটি আছে মানুষকে হেল্প করার। মানুষ ফিসকাল সম্বন্ধে ইগনোরেন্স, অনেক শিক্ষিত মানুষও আইন সম্বন্ধে জানতে অনাগ্রহী, এটাকে আগ্রহী করে তোলার আমার ইচ্ছা। ট্রাভেল বিজনেসটাকে আমি নেক্সট লেভেলে নিতে চাই এই জন্য যে যারা ভ্রমণ পিপাসু মানুষ, হ্যাঁ, তারা যেন পুরো ইতালিতে ভ্রমণ করে উইদাউট এনি হেজিটেশন। এদেরকে আমি ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই। যারা উমরা করতে যেতে চায় ইসলামিক যারা, তাদেরকে আমি হেল্প করতে চাই শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, এবং তাদেরকে তাদের এই সুযোগটা, যেহেতু আমি নিজে করে আসছি আমি জানি না খুব সহজ। আর সর্বশেষ যে কার্গো বিজনেসটা আমি নতুন করে শুরু করেছি, আমার ইচ্ছা হচ্ছে যে আপনি আপনার যে বন্ধু, আপনার যে আত্মীয়, তাদের প্রত্যেকে যেন জন্মদিনে একটা করে গিফট পাঠাতে পারে আমার কার্গোর মাধ্যমে। এটা হচ্ছে আমার নেক্সট লক্ষ্য বলতে পারে, আর সমাজের প্রতি এটা আমার একটা কন্ট্রিবিউশন হবে বলে। আপনি ইতালির এক্সপ্লোরের কথা বললেন, আপনি আলহামদুলিল্লাহ হজ উমরার কথা বললেন, আসলে আপনি বাংলাদেশ এক্সপ্লোর করে আসছেন, আর আসলে আপনার কাছ থেকে ওই বিষয়টাও কিছু জানতে চাচ্ছিলাম। আপনি ওই বিষয়টা মানে বাংলাদেশের টুরিস্ট সম্পর্কে যদি কিছু আলোকপাত করতেন, যে আমি জানি আপনি ছোট কিছু কাজ করতেছেন, সেটা আপনার কথায় উঠে নাই। বাংলাদেশের ট্যুরিজম হচ্ছে এ ভেরি ভেরি রিস্কি বিজনেস, বাট অ্যাট দ্য সেম টাইম এ ফ্যান্টাস্টিক বিজনেস নট লাইক ব্যবসা ওয়াইজ। বিজনেস ওয়াইজ মিনস আমি যখন আমার নিজস্ব যে কাজ, এই কাজের ভিতরে বাংলাদেশ এক্সপোর্টটা প্রবাসীদের জন্য একটা জরুরি একটা বিষয়। আমরা ইউরোপ ঘুরে দেখি, মিডল ইস্ট ঘুরে দেখি, বাংলাদেশ ঘুরে দেখি নেই। হ্যাঁ, সো আমি বলবো আমি এখন ছোট্ট একটা প্রয়াস করেছি, বাংলাদেশ ইউরোপে যারা প্রবাসী যখন বাংলাদেশে যায় তাদের ওখান থেকে একটা প্ল্যানিং, আমার যে অফিস আছে ট্যুরিজম অফিস, ওখান থেকে একটা প্ল্যানিং ওয়াইজ বাংলাদেশের কিছু বিশেষ জায়গা, সুন্দরবন, কক্সবাজার
আরো কিছু বিশেষ জায়গা আছে, ডিটেলস এখন আমি যাব না। এইগুলো ঘুরে দেখার একটা সুযোগ, সেফলি অ্যান্ড সাউন্ডলি উইথ এ স্মল অ্যামাউন্ট অফ মানি। তো এটা হচ্ছে আমার নেক্সট প্রজেক্ট বাংলাদেশি প্রবাসীদের জন্য, এবং আমি মনে করি এটা আমার একটা কন্ট্রিবিউশন হবে তাদের জন্য, বাংলাদেশের জন্য না প্রবাসীদের জন্য? বাংলা প্রবাসীদের জন্য এবং অবশ্যই বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশের ট্যুরিজমকে বাংলাদেশের সরকার নিজেই প্রমোট করে না। সো আমি সরকারের দিকে তাকিয়ে থাকার মতো মানুষ না, আমি সরকারের দোষারোপ করার মতো মানুষ না। আমি মনে করি আমার জায়গা থেকে আমি আমার কাজ করে যাব। আচ্ছা। আমরা তো অনেক বিজনেস আইডিয়া শুনলাম এবং আপনার স্ট্রাগল শুনলাম, আপনার সফলতার কথা শুনলাম। এটাতে হয়তো আমি নিজে ইন্সপায়ার হচ্ছি, হয়তো আমাদের যারা নতুন প্রজন্ম তারাও ইন্সপায়ার হবেন। তো নতুনদের জন্য যারা এখানে আসছেন, অনেকে ভালো আছেন, অনেকে ডিপ্রেশনে আছেন। কারণ হচ্ছে আমার বিদেশে আসার সময় তো আসলে অনেক খরচ করে আসি, অনেকে ফ্যামিলি অবস্থা ভালো না থাকা সত্ত্বেও, সলভেন্ট না থাকা সত্ত্বেও। নতুনদের জন্য আপনার পরামর্শটা কি হবে? তাদের মানে অন্ধকারে আলোর পথ হাতে কিভাবে দেখাতে চান নতুনদের জন্য? নতুনদের জন্য আমার পরামর্শ হচ্ছে লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজটা ভালো করে শেখো তোমরা বা ইতালিয়ান আইনটা ভালো করে শেখো, যে কোনো একটা কাজের প্রতি এক্সপার্টিস নেওয়ার চেষ্টা করো এবং ওইটাকে আঁকড়ে রেখে নিজের ক্যারিয়ার করার চেষ্টা করো। আর ডোন্ট ওয়ারি ভেরি মাচ অ্যাবাউট হাউ মাচ আই এম আর্নিং নাও, থিঙ্ক অ্যাবাউট হাউ মাচ ইউ ক্যান আর্ন ইন ফিউচার। You will earn. Yeah, you will earn in future, yes. Okay, you can, you. ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সেক্ষেত্রে তারা আপনার কাছ থেকে কি ধরনের সুবিধা পেতে পারে? আমি আসলে অ্যাজ এ সুবিধা বলতে আমি আপনাকে তো রিচ করা কঠিন। না, আমাকে রিচ করা খুবই সহজ। আমার 2টা অফিস, তেনি অফিসে আমার সেক্রেটারি আছে, রোম অফিসে আমার অ্যাসোসিয়েটরা আছে। সো আমাকে 2টা অফিসেই আমাকে খুব সহজে রিচ করতে পারবে তারা। এবং না, আপনার সমস্যা হচ্ছে আপনাকে রিচ করা, কারণ হচ্ছে আপনার সেক্রেটারি আছে, তাকে দিলে আপনার কাছে পৌঁছানো না, আমি দেখেন, যখন আপনি ইফ ইউ আর এ ক্লায়েন্ট, I will show you my business, that because I am busy, but যদি আপনি সত্যিকার সাহায্য প্রার্থী হন, then you will see I am here for you. ওকে। ইসলামিকা ভাই, আমরা যে দক্ষিণ এশিয়ান বলতে যারা দক্ষিণ এশিয়ান, বিশেষ করে যেরকম ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমাদের আইডিওলজিতে আমাদের রাজনৈতিক চিন্তা ভাবনা, রাজনৈতিক মতবাদ অনেক বেশি ভূমিকা পালন করে। এবং আমরা আসলে চায়ের আড্ডা থেকে শুরু করে 5 স্টার পর্যন্ত, মানে যখনই কোনো আড্ডার বিষয়বস্তু হয় রাজনীতি এড়ানো যায় না। কাজে আমরা এখানে না এলাম, আমরা আসলে এখানেও এড়াতে চাচ্ছি না। তো আপনারা আসলে এখানকার রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতি সম্পর্কে আপনার আইডিওলজি বা আপনার মতামত যদি আমাদেরকে একটু জানাতেন, তাহলে আমরা উপকৃত হতো, আমাদের দর্শকরা উপকৃত হতো। আচ্ছা, এখানকার রাজনীতি সম্পর্কে আমার মানে দর্শনটা কিছুটা এরকম। এখানে ইতালির রাজনীতিতে আমাদের প্রবাসীদের ইমপ্যাক্ট আরও বাড়া উচিত, অনেক বেশি পরিমাণে হওয়া উচিত। আমাদের ইয়াং জেনারেশনস, আমাদের ওল্ডার জেনারেশনস শুড বি মোর ওয়ারিড অ্যাবাউট ইতালিয়ান রাজনীতি, কারণ এখানে আমরা থাকি। এখানে সরকারের প্রতি আমাদের দাবি, আমাদের চাওয়া, এটা তুলে ধরার জন্য আমাদের ক্ষেত্রে তো বেশিরভাগ সময় হয় আমাদের এইম থাকে যে আমরা কোনোভাবে একটা পাসপোর্ট গেইন করবো, তারপরে দেখা গেছে যে ইতালি ছাড়ো আন্দোলন এইটাতে সামিল হবো। না, আমি মনে করি আমাদের দর্শনটা এইটা হওয়া উচিত না। আমি মনে করি আমাদের দর্শন হওয়া উচিত ইতালিতে থেকে, ইতালির রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের একটা কন্ট্রিবিউশন হওয়া উচিত, আমাদের দাবিটা তুলে ধরার মতো, আমাদের জোরালো করার জন্য আমাদের নিজস্ব প্রতিনিধি থাকা উচিত। সো প্রতিনিধিগুলো এই বাংলাদেশি রাজনীতি ইতালিতে করেন না ভাই, এটা আমার পার্সোনাল পার্সপেক্টিভ। বাংলাদেশের রাজনীতি বাংলাদেশে করেন, ইতালিতে ইতালির রাজনীতি করেন। কোনোভাবে বলতে চাচ্ছেন বাংলাদেশের রাজনীতির নেগেটিভ ওয়ে কি এখানে তুলে ধরতে চাচ্ছেন? না, এখানে আসলে আমি বলতে চাচ্ছি যে এখানে করেন না, মানে আমাদের দেশে তো ভালো রাজনীতিবিদ আছেন, না, নট ইফেক্টফুলনেস আমি কথা বলতে চাচ্ছি। এখানে যারা বাংলাদেশি রাজনীতি করছেন, বিএনপি করছেন, কেউ আওয়ামী লীগ করছেন, মিটিং মিছিল,
এটা আমাদের প্রবাসী জীবনে কি প্রভাব ফেলছে আর বাংলাদেশে কি প্রভাব ফেলছে? কিছুই না আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট। এটা শুনে কন্ট্রোভার্সি তৈরি হতে পারে। জি কোনো ভিতরে হতে পারে, বাট এখানে আমি ব্যাপারটা প্রথম থেকেই আমি আইডিওলজি আমার ক্লিয়ার। আমি প্রথম থেকেই আমি বলে আসছি, সবাইকে বলে আসছি, ভাইয়া দাদারা আপনারা যে যেখানে আছেন, ইতালিতে আপনাদের যে জ্ঞান, আপনাদের যে পরিশ্রম, আপনাদের যেই ধ্যান, এটা আপনারা ইতালিয়ান রাজনীতিতে আপনারা করেন, so that our future generation will be safe and we will have someone in the top. Number one. Number two, বাংলাদেশের প্রেক্ষাপটের যে রাজনীতি, বাংলাদেশের যে পরিবর্তন, এখন তো ছাত্র স্টুডেন্ট মুভমেন্ট হয়ে গেল। জি জি যেই পরিবর্তনটা আসছে, পরিবর্তিত প্রেক্ষাপট সম্পর্কে যদি কিছু বলেন, অথবা যে আপনি যদি পূর্ববর্তী প্রেক্ষাপটের সাথে এখনকার প্রেক্ষাপটের তুলনা করতে চান, সেটা আপনার কাছ থেকে শুনতে চাই, যদি আপনি চান। না আমি বলতে পারি, আমার কোনো সমস্যা নেই। পরিবর্তন সবসময় যে ভালো হয় তা না, আবার সবসময় খারাপ হয় না। অবশ্যই এখন যেই প্রেক্ষাপটটা হলো, এটা এভাবে না হলে ভালো হতো, যেভাবে সরকার পরিবর্তন হলে এভাবে না হলে ভালো হতো। এটা আরেকটু সহজ সমাধান হতে পারতো। পরিবর্তন তো মেনে নিতেই হয়। না পরিবর্তন তো আমি মনে করি এটা ভালোর জন্য হয়েছে। আমি কিন্তু এটা বিশ্বাস করি এটা ভালোর জন্য হয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে পরিবর্তন হওয়ার পরে এখনের যেই পরিবর্তন, যাদের মাধ্যমে আমাদেরকে সামনের পথ পরিচালনা করার ইচ্ছা, এখন আমি যেটা দেখছি, আমি না আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। এটা হচ্ছে আমার নিজস্ব মতামত। বাংলাদেশে যারা ওয়ারিং অ্যাবাউট আওয়ার ফিউচার, আই এম ভেরি মাচ ওয়ারিড আওয়ার ফিউচার। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি আই হ্যাভ ফুল কনফিডেন্স অন হিম, বাট দেন there is some young character, very drastic character, there is some new government যে person, no new faces, that I'm not very convinced about. আমি এটা তাদেরকে দেখার মতো সময় কি পাইছেন? দেখেন, একটা কথা আমি আপনাকে বলতে চাই, আমি যখন একটা দায়িত্ব পালন করব, ঠিক আছে, আপনি পরিবর্তন দেখবেন না, বাট ইউ উইল সি মাই স্টেপ আফটার 3-4 মান্থস। একটা দেশ চালানোর জন্য, কারণ হচ্ছে সবাই স্টুডেন্ট, আপনি যেহেতু নিউ ফেসের কথা বলতেছেন, আমি একটু পার্টিকুলার ভাবে বলে দিই, যারা এখন স্টুডেন্ট হিসাবে সংসদে আছেন বা বিভিন্ন দায়িত্বে আছেন, আসলে একটা দেশ পরিবর্তনের জন্য 5-6 মাস কি যথেষ্ট, বা এই দেশের পরিবর্তনটা পরিলক্ষিত হওয়ার জন্য কি 5-6 মাস যথেষ্ট কিনা? না, এটা যথেষ্ট না। তবে আমি আরেকটু রেসপন্সিবল আচরণ আশা করেছিলাম। আমি এটা অবশ্যই বলতেছি, যদিও এখন বর্তমানে আওয়ামী লীগের যুগে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যেমন ভয়ানক ছিল, এখন এইসব ইয়াং ছেলেপেলেদের বিপক্ষে কথা বলা ভয়ানক। সো আমি এই ভয় রেখেই কথাটা বলছি, উইথ ডিউ রেসপেক্ট, আপনারা প্লিজ একই রকম সংঘাতপূর্ণ রাজনীতি করতে যাবেন না। আপনারা রাজনীতি করবেন, আপনারা যেই পরিশ্রম, যেই মেধা আর যেই আকাঙ্ক্ষা নিয়ে সরকার গঠন করেছে। তাদের তো রাজনীতি, তাদের মূল আইডিওলজি ছিল, কারণ এটা শুরু হয়েছিল কোটা আন্দোলন থেকে, মানে ইকুয়ালিটি তো তাদের প্রধান অস্ত্র, মানে অস্ত্র বলবো না এখানে, আসলে তাদের প্রধান এজেন্ডা ছিল। তারও কি এই এজেন্ডা আছে? এইটাই আপনার কাছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে তারা ধীরে ধীরে সরে আসতেছে। এটা ক্ষমতার অপব্যবহার হতে পারে, এটা ইয়াং এজের রাশ অফ ব্লাড হতে পারে, বাট আমি বিশ্বাস করি তাদেরকে আরো সতর্ক হওয়া উচিত। আমি বিশ্বাস করি নতুন একটা দল আসতে পারে, এদের হাত ধরেই আসতে পারে, উইথ এ গুড গাইডেন্স অফ এক্সপিরিয়েন্স পিপল, এক্সপিরিয়েন্স রাজনীতিবিদ। তবে ওই যেটা বললাম না, আমরা কি করি, ধরেন আমরা এতটুকু সময় কি দিচ্ছি কিনা, মানে আমরা তো আসলে সমালোচনা করতে পারদর্শী, আমরা সমালোচক জাতি। আমি নিজেও সমালোচনা করতে পছন্দ করি। দেখা গেছে যে আমাকে অন্য কোথাও জিজ্ঞেস করলে হয়তো আমি সমালোচনাই করব, কিন্তু আমরা কি আসলে ওইটুকু সময় বা ওইটুকু ফেইথ তাদেরকে দিচ্ছি কিনা? দেখেন, আমি রাজনীতিবিদ না, আমি ব্যবসায়ী, ঠিক আছে না? আমি ক্রিকেটার, আমি ব্যবসায়ী, কিন্তু আমি রাজনীতি সম্বন্ধে আমি এটুকু বলতে পারি, আমার ভিউজটা বলতে পারি।
ওকে না, আমি বলতেছি না আমি যেটা করছি যেটা বলছি এটা সঠিক অথবা বেঠিক, আমি বলছি আপনার আপনার আমার ভিউজটা হচ্ছে তারা আরো that could be wrong. that obviously could be wrong, বাট তারা অবশ্যই That could সচেতন be হওয়া that উচিত। could be right too. ইয়েস ক্যান বি, বাট আমি যেটা বললাম সেটা হচ্ছে তাদের সচেতন হওয়া উচিত যেই বিষয়টা নিয়ে তারা আন্দোলন করেছিল ওই বিষয়টা যেন ইকুয়ালিটি যেন তারা মেনটেন করতে পারে তাদের ভিতরে। আমি যদিও আমরা প্রিন্ট মিডিয়া থেকে দেখি, আমরা তো প্রবাসে বসে আমরা তো ওখানে নেই, বাট তাদের ভিতরে ক্লাস দেখছি আমি যেমন আওয়ামী লীগের ভিতরে ক্লাস ছিল তাদের ভিতরেও আছে, যেমন আওয়ামী লীগ অনেক বড় বড় কথা বলতো তারাও প্রিন্ট মিডিয়া এসে বলছে, যারা দায়িত্বে আছেন। শুধু আওয়ামী লীগ বলতেছেন, একটা একটা নির্দিষ্ট আওয়ামী লীগ কেন বলছেন টার্গেট করে, আওয়ামী লীগ কেন বলছেন কারণ তারা 17 বছর ধরে আমাদের রাজনৈতিক যে প্রেক্ষাপট যদি আপনি চিন্তা ভাবনা করেন, সিপাহী আন্দোলনের আগে থেকেও যদি চিন্তা ভাবনা করেন, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ওই শাসন আমল থেকে শুরু করে এই এখন পর্যন্ত আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট কিন্তু অনেক বড়। আপনি একটা নির্দিষ্ট একটা গোষ্ঠী বা নির্দিষ্ট একটা জনমতকে আপনি অ্যাড্রেস করতেছেন, সেটা কতটুকু যুক্তিপূর্ণ? না, আমি অ্যাড্রেস করছি এর এর কারণটা হচ্ছে আমি যখন ইয়াং হয়েছি, এর আগে বিএনপি ছিল, তার আগে এরশাদ সাহেব ছিলেন, তার আগে জিয়াউর রহমান সাহেব ছিলেন, তার আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন, 71-এর আগে 70-এর নির্বাচন হয়েছে, তার আগে আমাদের রাজনৈতিক মুভমেন্ট ছিল। সবকিছু বাদ দিয়ে একটা নির্দিষ্ট গোষ্ঠীকে টার্গেট করা হয়ে যেতেছে না? না না, আমি কারণ আপনাকে ব্যাখ্যা করতে যদি দেন, সুযোগ দেন আমি ব্যাখ্যা করবো। সেটা হচ্ছে আমি যখন বুঝতে শিখেছি, যখন আমি কলেজ পাশ করেছি তখন থেকে আওয়ামী লীগ সরকার আছে। আমি যখন একটা মতবাদ অথবা একটা মত দেওয়ার মতো যোগ্য মনে করেছি নিজেকে, তখন থেকে আমি একটা সরকার দেখছি বাংলাদেশে, এবং তারা যথেষ্ট ইলিগাল ভাবে, এটা আমার মতামতে এবং সবার মতামত, আমি জানি যে যতই ভাবে কথাটা বলুক ব্যাপারটা এরকম, তারা যথেষ্ট ইলিগালি এইখানে ক্ষমতা ধরে রাখছে। এবং ওই মতামতটাকে আমি দেখেছি বিএনপি রাজনীতি আমি দেখিনি, বঙ্গবন্ধু সাহেবকে আমি অনেক রেসপেক্ট করি, তাকে আমি দেখিনি, এরশাদ সাহেবকে আমি দেখিনি, আমি কাউকে দেখিনি। আমি দেখেছি আওয়ামী লীগ সরকার, ওই সরকারের যে আচরণ সাধারণ মানুষের প্রতি, আই ওয়াজ নট অ্যাগ্রি উইথ ইট। একইভাবে এখনের বর্তমানে যেভাবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিচালিত হচ্ছে, আই এম নট হ্যাপি উইথ ইট। যাক, আপনার ভিউ এবং আপনার অপিনিয়ন এবং আপনার দর্শন রাজনীতি সম্পর্কে দেওয়ার জন্য ধন্যবাদ। এবং শুধু রাজনীতি না, আসলে আপনার ওভারঅল যে দর্শন আমাদেরকে বললেন সেজন্য আপনাকে ধন্যবাদ। এবং এত দীর্ঘ সময় আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে দিচ্ছেন, সেই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তানভীর ভাইকে ধন্যবাদ বিশেষ করে। এবং শেষ কিছু কথা আপনি কি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাচ্ছেন কি? যদি থাকে। জি, শেষ কথা আছে আমার। শেষ কথা হচ্ছে আমি আজকের অনুষ্ঠান শেষ করতে চাই, আমার বক্তব্য শেষ করতে চাই এটা বলে, না আপনার শেষ হচ্ছে গিটার না, আমি এটা শেষ করতে চাই এভাবে। আমার অনেক মতাদর্শ আপনারা শুনেছেন, আমার জীবন ধারা আপনারা দেখেছেন। আজকে আমি অনেক ছোট ছোট ভাবে বলার চেষ্টা করেছি আমার জীবনধারা, আমার রাজনৈতিক প্রেক্ষাপট, আমার চিন্তাধারা আপনারা দেখেছেন, শৈশব জেনেছেন। এর মধ্যে আপনাদের সবকিছু ভালো রাখতে হবে এমন কোনো কথা নেই, আপনার জীবনের সাথে মিলতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আপনাদের একটা নির্দিষ্ট মতামত হওয়া জরুরি। দয়া করে আমি এখন যেই সবচেয়ে পুরো বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে রাজনৈতিক দল, যারা কোনো রাজনৈতিক অংশ না, তারা কোনো মতবাদের অংশ না। আমরা মতবাদের অংশ হতে হবে, আমাদের নিজের ভবিষ্যৎ প্রজন্ম ঠিক করার জন্য আমাদের এগিয়ে আসতে হবে, এবং আমাদের নিজস্ব মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকতে হবে। তো যারা দায়িত্বশীল আছেন তাদেরকে বলছি, যারা দায়িত্বশীল হতে চান তাদেরকে বলছি, আপনারা দয়া করে নিজের অবস্থান থেকে চেষ্টা করুন একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য, একটা সুন্দর প্রবাস জীবন গড়ার জন্য, এবং একটা সিকিউর নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য একটা সিকিউর প্রতিষ্ঠান অথবা পজিশন গড়ে তোলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ মিকন ভাই আপনার শেষ কথাগুলোর জন্য। আসলে আমরা আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের প্রথম এপিসোড
তানভীর ভাই অনেক কষ্টের ফসল। তানভীর ভাই দীর্ঘ সময় এটা নিয়ে রিসার্চ করছেন, তানভীর ভাইকেও ধন্যবাদ। আর দর্শকদের ভিতরে আপনারা ফিল ফ্রি যে কোনো কমেন্টসের জন্য, শেয়ারের জন্য। আর ভালো লাগলেও জানাবেন এবং আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুভ সন্ধ্যা সবাইকে। ফাইন। Thank you, sir.